আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। যাই হয়ে যাক, পড়ালেখা বন্ধ করা যাবে না, পড়ালেখা চলবে। ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকি। দেখি ভালো সংবাদ আসতেও পারে, পরিস্থিতি সবসময় একরকম যায় না, বুঝতে পারছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের ধারাবাহিক ক্লাসে যাব। আমাদের অস্ত্র আইনের ক্লাস চলছে। গত ক্লাসটা যেহেতু ভালোভাবে আমার কাছেই আমি তৃপ্ত নই গত ক্লাসটা, এজন্য শুরু থেকে একটু শুরু করি। অস্ত্র আইনের এক ধারা পড়েছিলাম আমরা। আইনের নাম শিরোনাম দেয়া আছে অস্ত্র আইনের এক ধারায়। এই আইন 1878 সালের অস্ত্র আইন বা অস্ত্র আইন 1878 বলে অভিহিত হবে। আপনাদেরকে একটা ছোট্ট নোট তৈরি করে দিয়েছি, দেখেন গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম সেগুলোর উপরে। আশা করি এর বাইরে আপনাদের পড়তে হবে না, মানে 16 ধারা পর্যন্ত। বাকি অংশ পেয়ে যাবেন, বাকি অংশ সময় পাইনি তৈরি করতে, বাকি অংশ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এক ধারায় হলো শিরোনাম, আইনের নাম দেয়া আছে অস্ত্র আইন 1878 কোন কোন জায়গায় প্রযোজ্য হবে, কোথায় কোথায় প্রযোজ্য হবে না। সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, হবে না কোথায়, সমুদ্রগামী জাহাজে যদি কোনো সামরিক সাজ সরঞ্জাম থাকে সেই ক্ষেত্রে, অথবা সাধারণ সমর সম্ভারের ক্ষেত্রে, এবং সরকারি আদেশ বলে আমদানি রপ্তানি বহন পরিবহন এই সকল ক্ষেত্রে অস্ত্র আইনের বিধানগুলো কি হবে না, প্রযোজ্য হবে না। এই ছিল এক ধারা। তারপরে চলে গেছি সরাসরি আমরা চার ধারায় আমরা সংজ্ঞা পড়েছিলাম। কামানের সংজ্ঞা পড়েছিলাম সর্বপ্রথম। কামান বলতে সকল ধরনের হালকা কামান, মোর্টার্স, ওয়াল পিসেস, মাইট্রেইলিউসেস। শোনেন, এই শব্দটা যদি আপনি অর্ধেক অর্ধেক করে পড়েন, অর্থাৎ 4টা করে ওয়ার্ড ভেঙে ভেঙে পড়েন, তাহলে উচ্চারণ করতে সুবিধা হবে। আমার সাথে একটু চেষ্টা করেন, তাহলেই হয়ে যাবে। মাইট্রেইলিউসেস, মাইট্রেইলিউসেস এভাবে পড়লে, তাহলে আপনাদের এটা পড়তে কয়েকবার পড়লে ইনশাল্লাহ উচ্চারণ ঠিক হয়ে যাবে। তাহলে মোর্টার্স, ওয়াল পিসেস, মাইট্রেইলিউসেস, মেশিন গান বা অন্যান্য যুদ্ধাস্ত্র এবং অন্যান্য সকল অস্ত্রের যে খুচরা যন্ত্রাংশ রয়েছে, নিক্ষেপণ কামান, নিক্ষেপণ মঞ্চ বা কামানের অন্যান্য খুচরা যন্ত্রাংশ। দেখেন, গোলা বারুদও কিন্তু কামানের অন্তর্গত বা গোলা বারুদও কামান বলে গণ্য হবে, কার্তুজ ইত্যাদি কামান বলে অন্তর্ভুক্ত হবে। এরপরে সংজ্ঞাটা পড়লাম আমরা। অস্ত্রশস্ত্র বলতে সকল ধরনের আগ্নেয়াস্ত্র, বেয়নেট, তরবারি, ছোরা, বর্ষা, ফলক, তীর, ধনুক সবকিছু বা অস্ত্রশস্ত্র নির্মাণের যে সরঞ্জামাদি, এগুলো অস্ত্রশস্ত্র বলে গণ্য হবে। গোলা বারুদের মধ্যে কি কি পড়বে? গোলা বারুদের মধ্যে সকল ধরনের দ্রব্য, বিশেষ করে সাবমেরিন এবং টর্পেডোতে ব্যবহার হয় এরকম যে দ্রব্যাদি, রকেট এবং বন্দুকে পুরিবার বলতে বন্দুকে ভরানোর জন্য প্রয়োজনীয় যে বিভিন্ন পদার্থগুলো, ডিনামাইট অথবা অন্যান্য বিস্ফোরক পদার্থ, পারফিউশন ক্যাপ, ঘর্ষণ করিবার নল এবং ফিউজ, এগুলো সব গোলা বারুদ বলে অন্তর্ভুক্ত হবে। কিন্তু সীসা, গন্ধক, সল্ট পিটার এগুলো গোলা বারুদের অংশ নয় বা এগুলো গোলা বারুদ নয়। সামরিক সরঞ্জাম পড়লাম। সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যেগুলোকে সামরিক সরঞ্জাম বলে আখ্যা দিয়েছেন এগুলোই হলো, বা যেগুলো সামরিক সরঞ্জামের অন্তর্ভুক্ত করেছেন এগুলোই সামরিক সরঞ্জাম। তারপরে পড়লাম লাইসেন্স কাকে বলে। এই অস্ত্রশস্ত্র, গোলা বারুদ আমদানি রপ্তানি বহন পরিবহন এই সংক্রান্তে সরকার অনুমোদন দিলেই সেটাই হলো লাইসেন্স। লাইসেন্স প্রাপ্ত বলতে অনুমোদন প্রাপ্ত যেগুলো, সেগুলো হলো লাইসেন্স প্রাপ্ত। এই ছিল আমাদের 4 ধারার সংজ্ঞা। এরপরে আমরা 5 ধারায় পড়লাম লাইসেন্স নাই অথবা অনুমোদন নাই বা সুনির্ধারিত পরিমাণের অতিরিক্ত কি করতে পারবে না, উৎপাদন, রূপান্তর, বিক্রয়। 5 ধারায় বলেছে উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে না। তবে কোনো ব্যক্তি যিনি অস্ত্র আইনের অধীনে নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়নি অথবা 27 ধারার অধীনে কোনো আদেশ প্রাপ্ত হয়নি, এরকম ব্যক্তির নিকটে অস্ত্রশস্ত্র বিক্রয় করা যাবে। সেই ক্ষেত্রে বিক্রেতার দায়িত্ব হলো তিনি ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই বিক্রেতার নাম, ঠিকানা সহ সকল তথ্য অবগত করবেন। 6 ধারায় পড়লাম লাইসেন্স নাই, বিনা লাইসেন্সে কি করা যাবে না, আমদানি রপ্তানি করা যাবে না। লাইসেন্স থাকলে আমদানি করতে পারবেন, তবে ব্যক্তিগত প্রয়োজনে কামান আমদানি করা যাবে না। 7 ধারায় পড়লাম সরকারি মাল গুদামে অস্ত্রশস্ত্র রাখা যাবে না যদি না আপনার সরকারি অনুমোদন থাকে। থাকলে আপনি রাখতে পারবেন, না থাকলে রাখতে পারবেন না।
এরপরে আমরা 10 ধারা পড়েছি, অর্থাৎ সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন লাইসেন্স এবং অনুমোদিত পরিমাণ এবং পদ্ধতি ব্যতীত কোনো সুনির্ধারিত অঞ্চলে। লাইসেন্স থাকলেও নিষেধাজ্ঞা দিতে পারবে সরকার, সুনির্ধারিত অঞ্চলে বা সমগ্র বাংলাদেশের কোনো একটা জায়গাও হতে পারে, সমগ্র বাংলাদেশেও হতে পারে। কি করতে পারবে না? পরিবহন করতে পারবে না। আবার একইভাবে আরেকটা গেজেট দিয়ে এই নিষেধাজ্ঞা আবার তুলেও নিতে পারবে। কত ধারা? 10 ধারা। এরপরে পড়েছি 11 ধারায় তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। কি পয়েন্টগুলো লিখে লিখে দিয়েছি একটু দেখেন। তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারবে কে? সরকার। কিভাবে এই ঘাঁটি স্থাপন করবে? কেন করবে? একজন সরকার কর্তৃক সুনির্ধারিত কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এই তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারবে। এই যে তল্লাশি ঘাঁটি স্থাপন করবে, এই ঘাঁটি কি করবে? কোন জায়গায় স্থাপিত হবে? বাংলাদেশের সাথে অন্য দেশের সীমান্তবর্তী যে এলাকা, এখানে স্থাপিত হবে। ওই কর্মকর্তা বা কর্মচারী, ওখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কি কি করতে পারবে? যে কোনো জাহাজ, নৌযান, গাড়ি, ঘোড়া, বাক্স, পেটরা যেগুলো সন্দেহ হয় সেগুলো তল্লাশি করতে পারবে, অপরাধ সংশ্লিষ্ট কিছু পেলে জব্দ করতে পারবে। 12 ধারায় বলেছে সন্দেহজনক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। কে গ্রেপ্তার করবে? সন্দেহজনক ব্যক্তিকে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করে এরূপ অবস্থায় সন্দেহজনক ব্যক্তিকে পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট যে কোনো ব্যক্তি গ্রেপ্তার করতে পারবে। এবার আসেন, যদি পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট ব্যতি রেখে অন্য কেউ গ্রেপ্তার করে, সেক্ষেত্রে কি করবে? পুলিশের নিকটে সোপর্দ করতে হবে। কোন পরিস্থিতিতে? সন্দেহজনকভাবে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করার ক্ষেত্রে। 12 ধারা। এরপরে আমরা পড়েছি 13 ধারা, লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। লাইসেন্স নাই, বহন করতে পারবেন না। লাইসেন্স আছে, বহন করতে পারবেন। বিনা লাইসেন্সে অস্ত্রশস্ত্র বহন করলে পরবর্তীতে আমরা দেখেছি ও দেখবো আর কি আজকের ক্লাসে ইনশাল্লাহ, যে অস্ত্র আইনের 19 ধারা বা 19-এর ক ধারার অধীনে ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা, আর কি করা যাবে? ওই ব্যক্তিকে অস্ত্রমুক্ত করা যাবে। 13 ধারা। 14 ধারায় বলেছে লাইসেন্স নাই বা বিনা লাইসেন্সে আপনি অস্ত্রশস্ত্র দখলে রাখতে পারবেন না। 15তে বলেছে সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে যে কোনো বিশেষ অঞ্চলে দখলে রাখা নিষিদ্ধ করতে পারবেন। আর এই ধারার যে প্রয়োগ, এটা সম্প্রসারিত করা যাবে। তার মানে চাইলে সমগ্র বাংলাদেশেও নিষেধাজ্ঞাটা জারি করতে পারবেন। অর্থাৎ গেজেট প্রজ্ঞাপন দিলে যে কোনো বিশেষ এলাকায় দখলে রাখা যাবে না। আচ্ছা, 16 ধারায় কি পড়েছিলাম? 16-র 1-এ পড়েছিলাম 4টা পয়েন্ট, যে কোন কোন ক্ষেত্রে অস্ত্রশস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকটে জমা দিতে হবে। অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে গেলে, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, 15 ধারার অধীনে নোটিশ প্রাপ্ত হলে, কোনো কারণে অস্ত্রশস্ত্র রাখা বেআইনি হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের লাইসেন্সকৃত অস্ত্র ডিলারের নিকটে জমা দিবে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে জমা প্রদান করবেন। আচ্ছা, এবার আসেন 16-2-এ কি পড়লাম? গত ক্লাসে আমরা 16-2-এ পড়েছি একইভাবে লাইসেন্স এগুলো যে জমা দিল ডিলারের নিকটে, তারপরেও সুনির্ধারিত সময়ের মধ্যে এগুলো ফেরত পাওয়ার অধিকারী হবে। পাশাপাশি এগুলো বিক্রি করতে পারবে সুনির্ধারিত সময়ের মধ্যে, এটাও সরকার নির্ধারণ করে দিবেন। এই সময়ের মধ্যে অস্ত্রশস্ত্র ফেরত পাওয়ার অধিকারী হবেন। নিজের অস্ত্র এগুলো বিক্রয় করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন, বিক্রয়লব্ধ অর্থ তিনি নিতে পারবেন আর কি, সংগ্রহ করতে পারবেন। 16-2। 16-3 থেকে কি পড়লাম? একটু পড়তে হবে। 16-3-এ বলেছে সরকার গেজেট দিয়ে যে আপনাকে সময় নির্ধারণ করে দিল যে এর মধ্যে আপনাকে এই অস্ত্রটা নিয়ে নিতে হবে, আপনি যদি এর মধ্যে অস্ত্রটা সংগ্রহ না করেন তাহলে এটি সরকারের অধীনে বাজেয়াপ্ত হবে, বা আপনার এই অস্ত্র আপনি আর পরে ফেরত নিতে পারবেন না, এটি বাজেয়াপ্ত হবে। এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা 17 ধারা থেকে পড়ব। 17তে বলেছে লাইসেন্স সংক্রান্ত বিধিবিধান। দেখেন, একটু খেয়াল করেন, লাইসেন্স পেতে গেলে কি কি করতে হবে বা কোন নিয়মগুলো মানতে হবে। লাইসেন্স অস্ত্র শস্ত্র সংক্রান্তে লাইসেন্সের বিধিবিধান কত ধারায় আলোচিত হয়েছে? 17 ধারায় আলোচিত হয়েছে। 17 ধারাটা একটু রিডিং করে নেবেন আপনারা, তাতে করে বুঝতে পারবেন যে আসলে কোন কোন বিষয়গুলো লাইসেন্সের অধীনে বা লাইসেন্সের আওতাভুক্ত। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দেখে আমি এটা এত ডিটেলসে গেলাম না। তাহলে 17তে কি লাইসেন্সের বিধিবিধান বলা আছে, মানে এই কাজ করতে পারবেন, এগুলো করলে আপনি লাইসেন্স পাবেন, না হলে লাইসেন্স পাবেন না। এই যে শর্তগুলো, এগ্রিমেন্ট, এটাই হলো 17 ধারা। আচ্ছা, 17-র কয়ে যাব। তাহলে 17তে কি ছিল? লাইসেন্স সংক্রান্ত যে বিধিমালা।
17-র কয়ে যাব, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। 17-র ক থেকে প্রশ্ন এসেছিল সালে, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপরে বিধিনিষেধ আরোপ। খেয়াল করি একটু, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা, এটা কোন ক্ষেত্রে? যে অস্ত্রের লাইসেন্স আছে সেই অস্ত্রের ক্ষেত্রে। আপনার অস্ত্রের লাইসেন্স থাকা সত্ত্বেও সরকার যদি গেজেট প্রজ্ঞাপন দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে যে জনস্বার্থের দরুন বা জনস্বার্থের খাতিরে আপনি আপনার লাইসেন্স প্রাপ্ত অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবেন না, তাহলে আপনি এই লাইসেন্স প্রাপ্ত অস্ত্র নিয়েও চলাফেরা করতে পারবেন না। অর্থাৎ সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে লাইসেন্স থাকা সত্ত্বেও এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন। কত? 17-র কয়ের 1। তাহলে 17-র কয়ের 1-এ কি হলো? নিষেধাজ্ঞা আরোপ করা হলো। কে আরোপ করলেন? সরকার। কিভাবে? গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে। কাদের প্রতি? লাইসেন্স প্রাপ্ত অস্ত্রধারী ব্যক্তিদের প্রতি। অর্থাৎ আপনার লাইসেন্স আছে তারপরেও আপনি অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবেন না। আসেন দেখি 17-র কয়ের 2-এ বলেছে, আপনি যদি 17-র কয়ের 1 ধারার বিধানটা লঙ্ঘন করেন সেক্ষেত্রে আপনাকে 17-র কয়ের 2-এর অধীনে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কি কি ব্যবস্থা নিবে? কোন কোন ব্যক্তিগণ ব্যবস্থা নিবে? খেয়াল করেন, 3 জন ব্যক্তির কথা বলা আছে। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তির কথা বলা আছে। ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা এবং সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর যে কোনো কর্মকর্তা। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। কি করেছেন? 17-র কয়ের 1 ধারার বিধান লঙ্ঘন করেছেন। কে ব্যবস্থা নিবে? ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। আবার ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কি করতে পারবে? আপনাকে অস্ত্র মুক্ত করে দিতে পারবে, অর্থাৎ আপনার অস্ত্রটা তারা কেড়ে নিতে পারবে। আর কি করতে পারবে? আপনার লাইসেন্স বাতিল বা সাময়িক বাতিল করে দিতে পারবে। খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখেন, আপনি 18 ধারায়ও পড়বেন লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত, 17 ধারাতেও পেলেন, 17-র কয়েও আপনি পেলেন লাইসেন্স বাতিল বা সাময়িক বাতিল। কথা দুটো কিন্তু ভিন্ন। লাইসেন্স বাতিল বা সাময়িক বাতিল এই কথাটা ভিন্ন, লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত এই কথাটা কিন্তু ভিন্ন। তাহলে বাতিল বা সাময়িক বাতিল কত ধারায় বলা হয়েছে? 17-র ক ধারায় এই আলোচনা। 18 ধারায় পাবেন লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত। একটু পাশে লিখে রাখেন, যতই ভেতরে থাকুক আপনি পড়ার সময় গুলিয়ে ফেলবেন। এরকম প্রশ্ন আসবে, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার বিষয়ে যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন তাহলে তাকে কি করা যাবে? লাইসেন্স বাতিল, সাময়িক স্থগিত, লাইসেন্স বাতিল বা সাময়িক বাতিল, ক খ কোনোটিই নয়। তখন দিবেন ক খ, তখন ভুল হয়ে যাবে। তাহলে কি দিব আমরা? 17-র কয়ে বলা আছে বাতিল বা সাময়িক বাতিল, 18-তে পাবেন বাতিল বা স্থগিত। তাহলে একটু লিখে রাখি, না হলে মনে থাকবে না। তাহলে শুধু বাতিল, বাতিল বা সাময়িক বাতিল বলা আছে কততে? 17-র কয়ের 2-এ। আর বাতিল বা সাময়িক স্থগিত এই কথাটা কিন্তু বলা আছে 18 ধারায়। তাহলে কখন বাতিল বা সাময়িক বাতিল করবে? যদি চলাফেরার উপরে, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং কোনো ব্যক্তি 17-র কয়ের 1-এর বিধান লঙ্ঘন করেন, তাহলে ওই ব্যক্তিকে অস্ত্রমুক্ত করা যাবে, তার লাইসেন্স বাতিল বা সাময়িক বাতিল করা যাবে। এটা বিশেষ করে কখন সংগঠিত হয়? জাতীয় বা স্থানীয় পর্যায়ে নির্বাচনের সময়। কখন? জাতীয় বা স্থানীয় পর্যায়ে নির্বাচনের সময়। এই নির্বাচনের সময়টাও আবার তারা একটা টিকার ভেতরে দিয়েছে, দেখেন ব্যাখ্যার ভেতরে, মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে নির্বাচনের ফলাফল গেজেট ঘোষিত হওয়ার পূর্ব সময় পর্যন্ত বা ওই তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞাটা আরোপ করতে পারে সরকার। তাহলে কয়জন ব্যক্তি অস্ত্রমুক্ত করতে পারে? 3 জন ব্যক্তি। কে কে? ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। 17-র ক পরিষ্কার। তাহলে 17-র কয়ের 1-এ নিষেধাজ্ঞা আরোপ করেছে, 2-এ নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। কি শাস্তি? অস্ত্রমুক্ত করা যাবে, বাতিল সাময়িক বাতিল করা যাবে। কে করতে পারবে? 3 জন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। এইবার আমরা 18 ধারায় যাব। 18 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন কখন অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করা যায়? 3 রকম কথাবার্তা আছে, আমরা দেখব 18 ধারার ভেতরে। প্রথমে বলেছে, দেখেন, জননিরাপত্তার স্বার্থে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অথবা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাজনিত যে কোনো পরিস্থিতিতে কে করতে পারবে? দেখেন, লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা। লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা বলতে 17 ধারার অধীনে যেই কর্মকর্তা লাইসেন্স প্রদান করেন,
17-তে আমরা দেখলাম না বিধিনিষেধ, এই বিধিনিষেধগুলো তো যে কাউকে দায়িত্ব দেওয়া হয় লাইসেন্স দেওয়ার, এই লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই যে ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলা আছে, এটা যদি আপনারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভেবে নেন তাহলে ভুল করবেন। এটা কিন্তু যিনি লাইসেন্স প্রদান করলেন সেই কর্মকর্তা অথবা তার অনুপস্থিতিতে যিনি দায়িত্বে থাকলেন সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলা হয়েছে, এটা কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে কি পড়ছি? লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত কখন? জননিরাপত্তার স্বার্থে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে। কে কে পারবেন? লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা লাইসেন্স প্রদানকারী কর্মকর্তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা জেলা ম্যাজিস্ট্রেট, 3 জন ব্যক্তি কি করতে পারবেন? কারণ লিপিবদ্ধ করে যে কোনো অস্ত্রের লাইসেন্স সাময়িক বাতিল করতে পারবেন বা সাময়িক স্থগিত করতে পারবেন। এখানে বাতিল বা সাময়িক স্থগিত করতে পারবেন। আচ্ছা, এই ছিল 18-র ক। কি কাজে? জননিরাপত্তা বা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে। এবার আসেন 18-র ক্ষয়ে বলেছে দণ্ডদানকারী আদালত। কোনো ব্যক্তি যদি এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে দণ্ডিত হয় অথবা অন্য কোনো অপরাধের দায়ে দণ্ডিত হয়, দণ্ডদানকারী আদালত, সে যে কোনো আদালত হতে পারে, যিনি দণ্ড দিলেন এই দণ্ডদানকারী আদালত বা জজ বা ম্যাজিস্ট্রেট তারা কি করতে পারবেন? ওই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারবেন বা সাময়িক স্থগিত করতে পারবেন। বুঝতেছি ঘটনাগুলো? তাহলে কে কে পারলো? প্রথমে দেখলাম লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর কে? অথবা জেলা ম্যাজিস্ট্রেট। এই 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তি তারা কি করতে পারবেন? অস্ত্রের লাইসেন্স বাতিল সাময়িক স্থগিত করতে পারবেন কারণ লিপিবদ্ধ করে। আর কে? কোনো ব্যক্তি অপরাধের দায়ে দণ্ডিত হলে দণ্ডদানকারী আদালতের জজ বা ম্যাজিস্ট্রেট তারাও লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করতে পারবেন। 2 রকম কথা গেল, তাই না? এবার আসেন সরাসরি 18 ধারার শেষ অংশ। এখানে বলেছে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে একইভাবে যে কোনো সময় যে কোনো ব্যক্তির লাইসেন্স বাতিল করতে পারবে অথবা সাময়িকভাবে স্থগিত করতে পারবে। এমনকি চাইলে সমগ্র বাংলাদেশের অথবা বাংলাদেশের যে কোনো এলাকার লাইসেন্সের ক্ষেত্রেও এই বিধানটা প্রযোজ্য হবে। তাহলে কি কি দেখলাম দেখেন? যারা লাইসেন্স দেয় তারা অথবা জেলা ম্যাজিস্ট্রেট বাতিল স্থগিত করতে পারে। দণ্ডদানকারী আদালত, আপনি অপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন, দণ্ডদানের পাশাপাশি লাইসেন্স বাতিল বা স্থগিত করে দিতে পারে। আর কে পারে? সরকার পারে। এই ছিল 18 ধারা। আরও বলতে হবে, আরেকবার বলি, খেয়াল করেন। লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ অথবা তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা ম্যাজিস্ট্রেট কেন? শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কি করতে পারে? লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে। একইভাবে কোনো ব্যক্তি অপরাধের দায়ে দণ্ডিত হলে দণ্ডদানকারী আদালত লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে। সরকার যে কোনো সময় যে কোনো কারণে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে। ক্লিয়ার? 18 ধারা। 17-তে কি পড়লাম? লাইসেন্স বাতিল বা সাময়িক বাতিল। চলাফেরার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। নিষেধাজ্ঞা না মানলে 3 রকমের ব্যক্তি লাইসেন্স বাতিল বা সাময়িক বাতিল করতে পারবে, আপনাকে অস্ত্রমুক্ত করতে পারবে। বুঝলাম? তাহলে 17, 18 গেল। আমরা এবার দেখব 19 ধারা। 19-এর ক ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা। কেন বলছি? দণ্ডের ধারা। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত কি পড়েছেন এগুলো ভালোভাবে মাথায় ঢুকেছে কিনা সেই পরীক্ষা হবে এখন। অস্ত্র আইনের 19-এর ক এবং 19 ক ধারার মধ্যে পার্থক্য লিখুন। খুবই আলোচিত প্রশ্ন, ইন্সপেক্টরশিপেও এসেছে বহুবার, আপনাদের পরীক্ষাতেও এসেছে। তাহলে 19-এর একটা শর্ট-হাইফেন ক আর একটা হলো 19 উইদিন ব্র্যাকেট ক, এভাবে কিন্তু দেয় যে পার্থক্য লিখুন। ভালো করে বুঝে নেব 19 ধারায় কি বলেছে। দেখেন 19 ধারায় বলেছে 5, 6, 10, 13 থেকে 17। আমার সাথে সাথে বলার চেষ্টা করেন একটু। 5, 6, 10, 13 থেকে 17 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা। কি ব্যবস্থা? যাবজ্জীবন 7 বছর। এভাবে পড়বো, তাহলে দণ্ডটা মুখস্থ হয়ে যাবে। একটু এই দণ্ডগুলো পড়তে হবে। হ্যাঁ, তাহলে 19 ধারায় যে দণ্ড, কিসের দণ্ড? 5, 6, 10, 13 থেকে 17 ধারার বিধান লঙ্ঘনের দণ্ড। মনে আছে 5 ধারায় কি পড়েছেন? উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ। 6 আমদানি রপ্তানি। 10 পরিবহন। 13 বহন। 14, 15 দখলে রাখা, বিশেষ এলাকায় দখলে রাখা। 16 ডিলারের নিকটে জমা দেয়া। 17 লাইসেন্সের নিয়মগুলো লঙ্ঘন। তাহলে 5, 6, 10, 13 থেকে 17 মানে 13, 14, 15, 16, 17 সব আছে কিন্তু। তাহলে কিভাবে পড়ব 19 ধারায়? 5, 6, 10, 13 থেকে 17 ধারার বিধান লঙ্ঘনের দরুন সংশ্লিষ্ট ব্যক্তি যাবজ্জীবন 7 বছর। কতদিন?
যাবজ্জীবন 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। এবার আমাকে বলেন, এই ব্যক্তি কি অপরাধ করেছে? যে কোনো একটা অপরাধ করেছে, হয় 5 ধারার বিধান লঙ্ঘন করেছে অথবা 6 ধারার বিধান লঙ্ঘন করেছে, তাই না? সেই ব্যক্তিদেরকে আপনি 19 ধারার আওতায় নিয়ে আসতে পারবেন বা তাদেরকে 19 ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে পারবেন, দণ্ডিত করতে পারবে আদালত। বুঝেছি ব্যাপারটা? তাহলে আগের ধারাগুলো যদি আপনি ভালোভাবে না পড়েন বা আপনার মুখস্থ না থাকে, তাহলে 19 ধারা কিছুই বুঝবেন না, লিখতেও পারবেন না কোন বিধান লঙ্ঘনের জন্য কি দণ্ড। দেখেন, ভেতরে পড়ার ওইভাবে দরকার নাই। কয়ের ভেতরে লিখেছে দেখেন, 5 ধারার বিধান যদি অমান্য করে এগুলো কি করে? উৎপাদন, রূপান্তর, বিক্রয় করে। গয়ে লিখেছে 6 ধারার বিধান যদি লঙ্ঘন করে। যে কথাগুলো বললাম শুরুতে সেটাই ভেতরে বর্ণনা করা আছে। শুধু 19-এর চটা একটু আমরা দেখব। দেখেন, 19-এর চয়ে বলেছে এই আইনের 14 বা 15 ধারা যদি লঙ্ঘন করে দখলে রাখে সামরিক সরঞ্জাম অথবা অস্ত্রশস্ত্র, এগুলো দখলে রাখে, তখন এই ধারার বিধানগুলো লঙ্ঘনের দরুন ওই ব্যক্তি দণ্ডিত হবে 19 ধারা মোতাবেক। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে 19-এ কি বললো? 5, 6, 10, 13 থেকে 17 ধারার বিধান লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি যাবজ্জীবন 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। 19-এর ক দেখব। 19-এর সঠাই পেন ক। এখানে কি বলেছে দেখেন, কতিপয় অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে একটু আলাদা বিধান। কি আলাদা বিধান? যদি কোনো ব্যক্তি এই আইনের 5, 6, 13, 14, 15 ধারা লঙ্ঘন করেন, 5, 6, 13, 14, 15 ধারা লঙ্ঘন করেন। এখন প্রশ্ন আসতে পারে, স্যার 5 কোথায় পেলেন? দেখেন 5 কোথায় পেয়েছি, দেখেন ভেতরে লেখা আছে। দেখেন, এই আইনের 19 ধারায় যাই থাকুক না কেন, 19-এর ক, 19-এর কয়ের ভেতরে কি আছে দেখেন, আবার 19-এর কয়ের ভেতরে আবার 5 আছে, এই জন্য কিন্তু 5 আসবে এখানে। হ্যাঁ, তাহলে ভেতরে 5-এর আলোচনা আছে, যদিও সূচিতে নাই। তাহলে সূচির উপরে একটু কষ্ট করে কলম দিয়ে লিখে নেন। তাহলে 19-এর কয়ে কি পড়ব আমরা? কোনো ব্যক্তি যদি আগ্নেয়াস্ত্র, রাইফেল, রিভলভার, শটগান, অর্থাৎ যে অস্ত্রগুলো চালালে আগুন সৃষ্টি হয়, এই জন্য এখান থেকে কিন্তু নামটা এসেছে, হাসির কিছু নাই, আগ্নেয়াস্ত্র। বুঝতে পারছেন? রাইফেল, রিভলভার, পিস্তল, এগুলো যখন আপনি গুলি করেন তখন বারুদ দিয়ে আগুনের ফুলকি আসে কিনা খেয়াল করবেন এগুলো। তাহলে দেখেন কি বলেছে, কিছু ক্ষেত্রে অর্থাৎ 5, 6, 13, 14, 15, 5, 6, 10 নাই, 13, 14, 15 ধারার বিধান যদি পিস্তল, রিভলভার, রাইফেল বা এই ধরনের আগ্নেয়াস্ত্র দিয়ে কোনো ব্যক্তি লঙ্ঘন করেন, তাহলে সেই ব্যক্তি 19-এর ক ধারা মোতাবেক যাবজ্জীবন 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। আগের দণ্ড কত পড়েছিলেন? যাবজ্জীবন 7 বছর। এখানে কত পড়লেন? যাবজ্জীবন 10 বছর। কেন এত দণ্ড বৃদ্ধি? ওখানে 7 বছর ছিল, এখানে 10 বছর, কারণ এগুলো আগ্নেয়াস্ত্র দ্বারা সংগঠিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি 19-এর যে দণ্ড, সেই দণ্ডটা আগ্নেয়াস্ত্র ব্যতিরেকে অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে 19-এর বিধান। বুঝতেছি কথাগুলো? তাহলে 19-এর যে বিধানটা সেটা আগ্নেয়াস্ত্র ব্যতিরেকে অন্যান্য অস্ত্রশস্ত্র দিয়ে যদি আপনি 5, 6, 10, 13 থেকে 17 ধারার বিধান লঙ্ঘন করেন তখনকার দণ্ড। আর যখনই আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে 5, 6, 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করবেন, তখনই আপনি 19-এর ক ধারা মোতাবেক আরও বেশি দণ্ডে দণ্ডিত হবেন। পরিষ্কার? এবার আসেন আমরা 20 ধারা দেখব। 20-এ বলেছে গোপনে। গোপনে 5, 6, 10, 14, 15, এখানে আবার 13 নাই। তাহলে প্রথমে নাই 10, পরে নাই 13, এভাবে মনে রাখবো। 5, 6, 10, 13 থেকে 17, 19, 5, 6, 13, 14, 15, 19-এর ক, 5, 6, 10, 14, 15, 20। আবার খেয়াল করেন, 5, 6, 10, 13 থেকে 17, 19, 5, 6, 10 নাই, 13, 14, 15, 19-এর ক, 5, 6, 10, 13 নাই, 14, 15, 20। তাহলে এখানে বলেছে দেখেন 5, 6, 10, 14, 15 ধারা লঙ্ঘনের শাস্তি কখন? যখন সরকার কর্তৃক কোনো তল্লাশি কার্যক্রম অনুষ্ঠিত হবে, কোনো কর্মকর্তা কর্তৃক কোনো তল্লাশি কার্যক্রম অনুষ্ঠিত হবে, এই তল্লাশির সময় যদি কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্রগুলো বা গোলা বারুদ এই সমস্ত সামরিক সরঞ্জাম লুকিয়ে রাখার চেষ্টা করে। কি চলছে? তল্লাশি চলছে। আপনি কি করেছেন? গোপন করেছেন, এগুলো লুকিয়ে রেখেছেন, পরে ধরা পড়েছেন, তখন আপনি 20 ধারার অধীনে দণ্ডিত হবেন। তাহলে 19 ধারা ছিল এই ধারার বিধানগুলো লঙ্ঘনের শাস্তি। লঙ্ঘন করে যদি বহন করেন, পরিবহন করেন, আমদানি রপ্তানি করেন, রূপান্তর বিক্রয় করেন 19, আগ্নেয়াস্ত্র দিয়ে করলে 19-এর ক। এবার আসেন তল্লাশির সময় লুকিয়ে রেখেছেন, এখন কি আর 19-এ দণ্ড? এখন 20-এ চলে যাবে দণ্ড। তাহলে যদি কোনো ব্যক্তি
এই 19-এর যে বিধানগুলো রয়েছে 19-এর বিধানগুলো এই তল্লাশিকালে যদি লঙ্ঘন করে, অর্থাৎ দেখেন 5, 6, 10, 14, 15 এই ধারার বিধানগুলোই যদি কি করে, তল্লাশিকালে যদি এগুলো লঙ্ঘন করে, 19-এর ভেতরেই কিন্তু আছে, দেখেন ক, গ, ঘ, চ বের করে দেখেন, ভেতরে 6, 10, 14, 5, 6, 10, 14, 15 ধারার কথাই বলা আছে। সূচিটা পড়লেই তাহলে হয়ে যাচ্ছে আমাদের, তাই না? তো এই বিধানগুলো যদি লঙ্ঘন করেন তল্লাশিকালে, লঙ্ঘন করে যদি অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখেন, গোপন করে রাখেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি 20 ধারা মোতাবেক 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। আরও একটু আছে, এই কাজগুলো যদি আগ্নেয়াস্ত্রের বেলায় করেন সেই ক্ষেত্রে দণ্ড বৃদ্ধি পাবে, দণ্ড বৃদ্ধি পেয়ে যাবজ্জীবন 14 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। দেখেন এখানে আরও বেশি দণ্ডের ব্যবস্থা। তাহলে আপনি তল্লাশিকালে যদি আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখেন, দণ্ড কি হয়ে যাবে, যাবজ্জীবন 14 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। বলেছে যে এই 20 ধারার বিধান যদি কেউ রাইফেল, রিভলভার, শটগানের ক্ষেত্রে করে তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন 14 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আগ্নেয়াস্ত্র ব্যতীত অন্যান্য অস্ত্র দ্বারা 5, 6, 10, 13 থেকে 17 ধারার বিধান লঙ্ঘনের দণ্ড 19 ধারা। আগ্নেয়াস্ত্রের মাধ্যমে যদি 5, 6, 10 বাদ দিয়ে 13, 14, 15 ধারার বিধান যদি লঙ্ঘন করে 19-এর কয় শাস্তি। এগুলোই তল্লাশিকালে যদি 5, 6, 10, 13 নাই 14, 15 ধারার বিধান লঙ্ঘন করে যদি গোপন করে দণ্ড চলে যাবে 20 ধারায়। এটাই যদি আগ্নেয়াস্ত্র দিয়ে অনুষ্ঠিত হয় দণ্ডটা বৃদ্ধি পেয়ে হবে যাবজ্জীবন 14 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। 3টা ধারাই লিখিত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? ট্রিপল স্টার দিয়ে রাখেন। 20টা টিকার জন্য গুরুত্বপূর্ণ। 20-এর ক আমরা যে পাবো, 20-এর ক এখনকার যে বর্তমান ধারা পড়ব। আসেন দেখি 20-এর কয়ে কি বলেছে। এরকম যদি প্রশ্ন দেয়, অস্ত্র আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির বিধান কোন ধারায় আলোচিত হয়েছে? 20-এর ক, অস্ত্র আইন অনুযায়ী কোন ধারায় মৃত্যুদণ্ডের বিধান বর্ণিত হয়েছে? 20-এর ক। 20-এর ক তাহলে কি আরো গুরুত্বপূর্ণ। দেখেন 20-এর কয়ে কি বলেছে, যদি কোনো ব্যক্তি 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করে। কি ছিল 13তে? 13তে কি ছিল মনে আছে? দখলে রাখা। 14তে সুনির্ধারিত এলাকায় দখলে রাখা। 15তে নোটিশ, না দুঃখিত, 13তে বহন, 14তে দখলে রাখা, 15তে সুনির্ধারিত এলাকায় দখলে রাখা। এখন কোনো ব্যক্তি যদি এই নিয়মগুলো লঙ্ঘন করে কাউকে হত্যার উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? হত্যার উদ্দেশ্যে। মনে করেন আমার ব্যাচমেট জরিনার উপরে আমার আক্রোশ, মনে মনে আমি রেডি হয়েছি ওকে খুন করব, তাহলে আমি এই অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এটা দখলে রেখেছি, অথবা নিয়ে হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এটা আমি দখলে রেখেছি, অথবা 13, 14 ধারার বিধান লঙ্ঘন করেছি, 15 ধারার বিধান লঙ্ঘন করেছি, তাহলে আমাকে 20-এর ক ধারা মোতাবেক দণ্ডিত করা যাবে। আমরা বর্ধিত দণ্ডের ক্ষেত্রেও এই ধারাটা কি করে থাকি, ব্যবহার করে থাকি। দেখেন দণ্ড কি, তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা যাবে, মানে কি মৃত্যুদণ্ড দেয়া যাবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড, অথবা 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। তাহলে যদি এরকম প্রশ্ন আসে, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করলে তার দণ্ড আলোচনা করুন। অস্ত্র আইনের 20-এর ক, কি দণ্ড? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। বুঝেছি? তাহলে 20-এর কয়ে কি বর্ধিত দণ্ড বলতে পারি, বা দণ্ডের বৃদ্ধির পরিমাণ, শাস্তির বৃদ্ধির পরিমাণ। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করলে সেই ব্যক্তি কতদিন দণ্ডে দণ্ডিত হবেন? যাবজ্জীবন পর্যন্ত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। আশা করি বুঝতে পারলাম। এই 4টা ধারা অবশ্যই ঠোঁটস্থ রাখতে হবে। তাহলে 19-এ কি পড়লাম মনে আছে? 19 ধারায় কি পড়লাম? 5, 6, 10, 13 থেকে 17 ধারার বিধান লঙ্ঘনের শাস্তি। 19-এর কয়ে পড়লাম 5, 6, 10 নাই 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘনের শাস্তি। 20-এ পড়লাম গোপনে তল্লাশিকালে 5, 6, 10, 14, 15 ধারার বিধান লঙ্ঘনের শাস্তি। আগ্নেয়াস্ত্র দিয়ে করলে আরো দণ্ডের পরিমাণ বৃদ্ধি পাবে। 20-এর কয়ে কি পড়লাম? হত্যার উদ্দেশ্যে যদি 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। খুবই কষ্ট হলো 4টা ধারা পড়তে, তাই না? এইবার সহজ হয়ে যাবে। আসেন এবার আমরা শুধু সূচি পড়ব। এবার আসেন এগুলোর মধ্যে এমন কাজ করেছে কোনো ব্যক্তি যেটা এর মধ্যে পড়েনি, অর্থাৎ আপনি 19, 20 কোনো ধারাতেই তাকে দণ্ডের আওতায় নিয়ে আসতে পারছেন না। কি করেছে সে?
17 ধারার অধীনে যে লাইসেন্স, যে কোনো একটা লাইসেন্সের শর্ত সে লঙ্ঘন করেছে, তাহলে লাইসেন্সের শর্ত লঙ্ঘনের দণ্ড 21 ধারা, যেটা 19-20-এর মধ্যে পড়ে না, বা 19-20 ধারার আওতায় আপনি কোনোভাবেই ওই ব্যক্তিকে দণ্ডিত করতে পারছেন না। তখন আমরা দণ্ডিত করব কিসে? 21 ধারায়। কেন? যেহেতু তিনি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করেছেন। তাহলে লাইসেন্সের শর্ত লঙ্ঘনের দণ্ড 21 ধারা। কখন? যখন কি হবে না, 19-20 ধারায় ওই ব্যক্তিকে দণ্ডিত করা যাবে না। দণ্ড না পড়লেও চলবে, 6 মাস 500 টাকা না পড়লেও চলবে। 22 ধারা, জ্ঞাত সারে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকটে অস্ত্রশস্ত্র বিক্রয় বা ক্রয়। তাহলে আপনি জানেন যে তার কোনো ডিলারশিপ নাই, তার কাছ থেকে অস্ত্র কিনে নিলেন জেনে শুনে জ্ঞাত সারে, জানেন যে ওই ব্যক্তির লাইসেন্স নাই, তারপরও তার নিকটে অস্ত্রশস্ত্র বিক্রয় করলেন। তাহলে আপনি কি করলেন? ওই যে মনে করে দেখেন 5 ধারার বিধান লঙ্ঘন করলেন, উৎপাদন রূপান্তর বিক্রয়। তখন আপনি দণ্ডিত হবেন 22 ধারা মোতাবেক। জ্ঞাত সারে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকটে অস্ত্রশস্ত্র বিক্রয় বা ক্রয় করলে 22 ধারা মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডিত হবেন। আপনি যাচাই বাছাই করলেন না, দেখেন এখানে বলা আছে যে ওই ব্যক্তির লাইসেন্স আছে কিনা, অস্ত্র রাখার অধিকার আছে কিনা, এটা আপনাকে পূর্বান্নেই এগুলো আপনাকে কি করতে হবে? অনুসন্ধান করতে হবে, এগুলো তদন্ত করতে হবে। না করেই আপনি তার কাছে অস্ত্রশস্ত্র বিক্রয় করে ফেললেন, তাহলে আপনি অবশ্যই 22 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। চলে আসেন 23 ধারায়, বিধি লঙ্ঘনের দণ্ড। বিধি লঙ্ঘনের দণ্ড বলতে অস্ত্র আইনের যে কোনো একটা বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, তাহলেই আপনি তাকে কি করতে পারবেন? 23 ধারা মোতাবেক দণ্ডিত করতে পারবেন। এখন এই বিধি লঙ্ঘনের দণ্ডটা কেন দেয়া হয় জানেন? যখন কোনো ধারাতেই দণ্ড দেয়া যায় না, যেমন আমরা গণউপদ্রবের দণ্ড পড়ি না, 290 ধারা পেনাল কোড, যখন অন্য কোনো ধারায় দণ্ডিত করা যায় না, তখন এই ধারায় তাকে আমরা দণ্ডিত করব। এটাই বলেছে বিধি লঙ্ঘনের দণ্ড। এমন একটা বিধি লঙ্ঘন করলো, মনে করেন 27 ধারার অধীনে বলেছে অস্ত্রশস্ত্র আপনি এতদিন পর্যন্ত সরকারের নিকটে জমা প্রদান করতে হবে, তো উনি এই নিয়ম মানলো না বা এই নিয়মের বিরুদ্ধাচরণ করলো, তখন ওই ব্যক্তি কি করলো? যে কোনো একটা ধারা, 27 ধারার বিধান লঙ্ঘন করলো বা 26 ধারার বিধান লঙ্ঘন করলো, বাজেয়াপ্ত করতে গেল সরকার, তিনি এটা মানলেন না, ম্যাজিস্ট্রেট তল্লাশি করতে গেল, সেখানে বাধা দিলেন, যে কোনো একটা বিধান যদি লঙ্ঘন করেন, তখন তাকে 23 ধারার অধীনে দণ্ডিত করা যাবে। তাহলে কি কি পড়লাম? 21-এ লাইসেন্সের নিয়ম ভঙ্গের দণ্ড, 22-এ জ্ঞাতসারে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট থেকে ক্রয় বিক্রয়, 23-এ বিধি লঙ্ঘনের দণ্ড। তাহলে আগে লাইসেন্সের শর্ত লঙ্ঘনের দণ্ড নাকি আগে বিধি লঙ্ঘনের দণ্ড? আগে কিন্তু লাইসেন্সের শর্ত লঙ্ঘনের দণ্ড, ভুল করা যাবে না। লাইসেন্সের শর্ত লঙ্ঘনের দণ্ড 21 ধারা, জ্ঞাতসারে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকটে বিক্রয় ক্রয় দণ্ড 22 ধারা, বিধি লঙ্ঘন করেছে, যে কোনো নিয়ম লঙ্ঘন করেছে, দণ্ড 23 ধারা। এইবার আমরা যাব 24 ধারা। 24 ধারায় বলেছে বাজেয়াপ্তকরণের ক্ষমতা। এটা আমরা দেখব বাজেয়াপ্তকরণের ক্ষমতাটা আসলে কার, কে বাজেয়াপ্তকরণ করতে পারবেন। কোনো ব্যক্তি যদি অপরাধের দায়ে দণ্ডিত হয়, দণ্ডদানকারী আদালত বা ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? যে কোনো সময় যে কোনো ধরনের অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম এগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারবেন। তাহলে কে বাজেয়াপ্তের নির্দেশ দিল? দণ্ডদানকারী আদালত বা ম্যাজিস্ট্রেট। কেন? সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধের দায়ে দণ্ডিত হয়েছে। তাহলে 24-এ বাজেয়াপ্তকরণের ক্ষমতা, অস্ত্র আইনের 24 ধারায় বাজেয়াপ্তকরণের ক্ষমতা আলোচিত হয়েছে। কে বাজেয়াপ্ত করতে পারেন? সরকার, ম্যাজিস্ট্রেট, দণ্ডদানকারী আদালতের ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা কি দিবেন? তাহলে দণ্ডদানকারী আদালতের ম্যাজিস্ট্রেট বা যে কোনো দণ্ডদানকারী আদালত। বুঝতে পারলাম বাজেয়াপ্তকরণের ক্ষমতা কার? ম্যাজিস্ট্রেটের। কে বাজেয়াপ্ত করবে? ম্যাজিস্ট্রেট। কখন? অপরাধের দায়ে দণ্ডিত হলে। তাহলে কোনো ব্যক্তি অপরাধের দায়ে দণ্ডিত হলেও তার কি করা যাবে? অস্ত্রশস্ত্র এগুলো বাজেয়াপ্ত করা যাবে। 24-25-এ দেখব ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি এবং আটককরণের কথা বলা হয়েছে। এটা কার ক্ষমতা? এটাও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। কি করতে পারবে? তল্লাশি করতে পারবে। আর কি করতে পারবে? আটকও করে ফেলতে পারবে। দেখেন এখানে বলেছে যে কোনো ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন এলাকায় যদি জানতে পারে যে জননিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক কোনো ব্যক্তির নিকটে এই ধরনের অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম রয়েছে যেটা জননিরাপত্তার পক্ষে বিপজ্জনক, তখন তিনি কারণ লিপিবদ্ধপূর্বক এই গৃহ বা এই বাড়ি বা এই স্থান তল্লাশির জন্য নির্দেশ দিতে পারবেন। তাহলে আমরা যে অস্ত্রশস্ত্রের জন্য সার্চ ওয়ারেন্ট নেই, কিভাবে নেই? এই ধারার ক্ষমতা বলে। 25 ধারায় ম্যাজিস্ট্রেট কি করেন? তল্লাশি পরোয়ানা প্রদান করে থাকেন। অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট সন্দেহজনক গৃহ
তল্লাশির জন্য অনুমোদন দিয়ে থাকেন। এবার আসেন, আপনি তল্লাশির জন্য অনুমোদন পেলেন, তল্লাশিটা করবে কে? ম্যাজিস্ট্রেট নিজেও উপস্থিত থেকে তল্লাশি করতে পারবে, অথবা কোনো কর্মকর্তাকেও নির্দেশ দিতে পারবেন, সুনির্ধারিত পদমর্যাদার কর্মকর্তাকে নির্দেশ দিতে পারবেন। সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতেই এই তল্লাশি পরিচালিত হতে হবে। বুঝেছি? কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। কি ক্ষমতা? নিজে তল্লাশি করতে পারবে, তল্লাশি করাতে পারবে, নিজে উপস্থিত থেকে, অথবা কোনো সরকারি কর্মকর্তার উপস্থিতিতে তল্লাশি হবে। আর কি করতে পারবে? এই অস্ত্রশস্ত্রটা আটকও করতে পারবে। বুঝতে পারলাম। তাহলে গৃহ তল্লাশি কে তল্লাশি করবে? ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। কোন পরিস্থিতিতে? জননিরাপত্তার স্বার্থে তল্লাশি করতে পারবে। আর কি করতে পারবে? অস্ত্রশস্ত্র আটক করতে পারবে। কিভাবে? নিজে উপস্থিত থেকে অথবা কোনো কর্মকর্তার উপস্থিতিতে। এই যে অস্ত্রশস্ত্র আটক করলো, এই অস্ত্রশস্ত্র কতদিন পর্যন্ত আটক করে রাখতে পারবে? যতদিন প্রয়োজন মনে করবে ততদিন পর্যন্ত আটক করে রাখতে পারবে। এটাও একটা এমসিকিউ, দাগিয়ে ফেলেন। তাহলে ম্যাজিস্ট্রেট কোনো অস্ত্রশস্ত্র আটক করলে কতদিন পর্যন্ত আটক করে রাখতে পারবেন? যতদিন প্রয়োজন মনে করবেন, জননিরাপত্তার স্বার্থে যতদিন আটক করে রাখা প্রয়োজনীয় মনে করবেন ততদিন পর্যন্ত অস্ত্রশস্ত্র আটক করে রাখতে পারবেন। বুঝেছি? কত ধারা? 25 ধারা। কি কি পড়লাম আর একটু খেয়াল করি। লাইসেন্সের শর্ত লঙ্ঘনের শাস্তি 21। জ্ঞাতসারে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকটে অস্ত্রশস্ত্র ক্রয় বিক্রয়, দণ্ড 22। বিধি লঙ্ঘনের দণ্ড 23। বাজেয়াপ্তকরণ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধের দায়ে 24। ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি 25, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তল্লাশি 25। তল্লাশি করে কি করতে পারবে? আটক করতে পারবে। কতদিন? যতদিন প্রয়োজন ততদিন। 26 কার ক্ষমতা? সরকারের ক্ষমতা। সরকার কর্তৃক যে কোনো সময় জননিরাপত্তার স্বার্থে এই অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম সকল কিছু কি করতে পারবে? যে কোনো সময় আটক করে ফেলতে পারবে, যতদিন প্রয়োজন দখল করতে পারবে, আটক করতে পারবে। সরকার কর্তৃক ক্রোক, দখল, আটক, তিনটা কথা। ক্রোক করে ফেলতে পারবে, অ্যাটাচমেন্ট, ক্রোক করতে পারবে, দখল করতে পারবে, আটক করতে পারবে। এটা কার ক্ষমতা? 26 হলো সরকারের ক্ষমতা। তাহলে 24-25 কার ক্ষমতা ছিল? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। 26 কার ক্ষমতা? সরকারের ক্ষমতা। কেন? জননিরাপত্তার স্বার্থে। এগুলো সব জননিরাপত্তার স্বার্থে। 24 বাজেয়াপ্তকরণ কেন? অপরাধের দায়ে দণ্ডিত হলে। 25-26 কেন? জননিরাপত্তার স্বার্থে। কি করতে পারবে? সরকার এই অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম দখল করতে পারবে, ক্রয় করতে পারবে, যতদিন প্রয়োজন আটক রাখতে পারবে। বুঝেছি? কত ধারা? 26 ধারা। এই পর্যন্ত কতবার আটক করলেন মানুষের অস্ত্রশস্ত্র? বহুবার। 16 ধারায় আটক করেছিলেন, সময় মতো ফেরত নেয়নি। আবার আটক করেছেন, অপরাধের দায়ে দণ্ডিত হয়েছে, তখন আটক করেছেন। আবার ম্যাজিস্ট্রেট বাজেয়াপ্ত করেছে, সরকার আটক করেছে। আপনি ম্যাজিস্ট্রেট অথবা সরকারি কর্মকর্তা, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, আপনিও তল্লাশি করতে গিয়ে আটক করেছেন। তাহলে বহুবার মানুষের অস্ত্র আটক করা হয়েছে। এই অস্ত্রশস্ত্রগুলো সবগুলো 27 ধারায় অব্যাহতি দিতে পারবে। এই কথাটাই গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে। 27 ধারায় অব্যাহতি দানের ক্ষমতা। বিভিন্নভাবে গেজেট প্রজ্ঞাপনের মারফত যে যে অস্ত্রশস্ত্রগুলো আটক করা হয়েছে, যে যে অস্ত্রশস্ত্রগুলো দখল নেওয়া হয়েছে, এগুলোকে সরকার এই আটকের দায় থেকে অব্যাহতি দিতে পারবে। কি করতে পারবে? অব্যাহতি দান করতে পারবে। আবার যদি প্রয়োজন মনে করে পুনরায় আটকও করতে পারবে। আবার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিতে পারবে। তাহলে দেখেন প্রথমে কি বলেছে 27 ক, একটু খেয়াল করি। এই আইনের অধীনে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ সম্পর্কিত যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা থেকে যে কোনো ব্যক্তিকে অব্যাহতি দেওয়া যাবে। যে ঠিক আছে, এতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল, এখন আপনি আপনার অস্ত্র নিয়ে যান। আবার কি করতে পারবে? এই নিষেধাজ্ঞাটা তুলেও নিতে পারবে। নিষেধাজ্ঞা দিল, দেওয়ার পরে 5 দিন হয় নাই, আবার নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন মনে করলো, আবার নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এগুলো কি অনেক বড় ক্ষমতা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এটা কার ক্ষমতা? এটা কিন্তু সরকারের ক্ষমতা। হ্যাঁ, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই কাজ করতে পারবে। শুরুতেই গেজেটের কথা বলা আছে। আচ্ছা, এবার আসেন ক্ষয়ে বলেছে এইরকম যে কোনো বিজ্ঞপ্তি, এই যে গেজেট বিজ্ঞপ্তি দিল, এই বিজ্ঞপ্তিটা বাতিল করে পুনরায় যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অথবা বাংলাদেশের যে কোনো অঞ্চলের প্রতি আবার এই নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। একটা বিজ্ঞপ্তি দিয়েছে মনে করেন 15 দিনের জন্য, পরে মনে করলো না, এটা আরও 3 মাস বর্ধিত করা প্রয়োজন। যে কোনো সময় আগের বিজ্ঞপ্তি বাতিল করে
নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারবে। যে কোনো ব্যক্তির প্রতি, যে কোনো অস্ত্রশস্ত্রের প্রতি এই নিষেধাজ্ঞা আবার পুনরায় বহাল করতে পারবে। তাহলে 27-এ ছিল বিগত ধারাগুলোতে অস্ত্রশস্ত্র সংক্রান্ত যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি এবং পুনরায় এই নিষেধাজ্ঞা আরোপ, পুরনো বিজ্ঞপ্তি বাতিল, নতুন বিজ্ঞপ্তি পাশ। তাহলে বুঝতে পারলাম 27 ধারাটা কোথা থেকে এসেছে। এই জন্য 5 ধারায় বলেছিল যে কোনো ব্যক্তির প্রতি যদি 27 ধারা নিষেধাজ্ঞা থেকে থাকে, তার নিকটে অস্ত্রশস্ত্র বিক্রয় করা যাবে না। তা নিয়ে বুঝতে পারছো, ক্লাসে আসো না নাই? আচ্ছা, তাহলে আমরা এবার 28-এ যাবো। 28 ধারা আমরা অলরেডি পড়ে এসেছি, বেশি বেগ পেতে হবে না। 28-এ হলো অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। ফৌজদারি কার্যবিধির কত ধারায় পড়েছিলেন? আমলযোগ্য অপরাধ সম্পর্কে জনসাধারণ, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য থাকবেন। কত ধারায় পড়েছেন? পুলিশ আইনেও এরকম একটা ধারা পড়বেন। পুলিশ আইনের 24 ধারায় বলা আছে এই ধরনের অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে সংবাদ প্রদান। ফৌজদারি কার্যবিধি 44-45 ধারায় পড়েছিলাম আমরা, তাই না? ভুলে গেছেন এত তাড়াতাড়ি সহজ ধারাগুলো? তাহলে হ্যাঁ, যাদের মনে আছে আছে আলহামদুলিল্লাহ। অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। যদি কোনো ব্যক্তি জানে, বুঝতে পারে যে এই আইনের অধীনে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, তিনি দ্রুত ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কর্মকর্তাকে এই অপরাধ সম্পর্কে সংবাদ প্রদান করবেন। এটা গেল একটা বিষয়। আরেকটা হলো যদি রেলওয়েতে বা রেলগাড়িতেও এই ধরনের ঘটনা ঘটে, যে কর্মকর্তা কর্মচারী নিযুক্ত থাকবেন তারও দায়িত্ব হলো দ্রুত পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে সংবাদ প্রদান করা। তাহলে 28-এ কি? অপরাধ সম্পর্কে সংবাদ প্রদান। এইবার আমরা 19-এর চ ধারাটা পড়ে আসছিলাম, মনে আছে? 19-এর চ 14 এবং 15 ধারার বিধান লঙ্ঘনের দণ্ড। কোনো ব্যক্তি 14-15 ধারার বিধান লঙ্ঘন করে অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছে, এইটা আমরা পাবো 30 ধারায়। দেখেন 30টা একটু পরিখেয়াল করেন। 19-এর চ ধারার অধীনে তল্লাশি, অর্থাৎ দেখেন দখলে রাখা নিষিদ্ধ অথবা বিশেষ এলাকায় দখলে রাখা নিষিদ্ধ, এভাবে সরকার গেজেট দিয়েছে। এই গেজেট অমান্য করে কিছু লোক অস্ত্রশস্ত্র দখলে রেখেছে, তখন কি হবে? তল্লাশি। এই তল্লাশির পদ্ধতি এখানে আলোচিত হয়েছে। 19-এর চ ধারা অনুযায়ী দণ্ডনীয় কোনো অপরাধ সংক্রান্তে ফৌজদারি কার্যবিধিতে যে তল্লাশির বিধান রয়েছে, এই অনুসারে আপনি তল্লাশি করতে গেলেও অবশ্যই অস্ত্রের তল্লাশির ক্ষেত্রে কথাগুলো খেয়াল করেন। সরকার কর্তৃক বিশেষভাবে নিযুক্ত কোনো কর্মকর্তার উপস্থিতিতে এটা হতে হবে, অন্যভাবে নয়। এই যে সরকার কর্তৃক বিশেষভাবে নিযুক্ত কর্মকর্তা, এই কর্মকর্তা আপনি পুলিশ প্রবিধানে 280 বিধিতে গেলে আমরা পেয়ে যাব যে কোন পদমর্যাদার কর্মকর্তার উপস্থিতিতে অস্ত্রের তল্লাশি পরিচালিত হবে। কততে আছে রে জরিনা? ঝাড়ুর ঝ নাকি ইওতে আছে মনে হয় 280 বিধি, আমি এক্স্যাক্ট এই মুহূর্তে মনে করতে পারছি না, দুঃখিত। তাহলে আসেন 30-এ বলা আছে 19-এর চ ধারার তল্লাশি সুনির্ধারিত পদমর্যাদার কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হতে হবে। বুঝতে পেরেছি? তাহলে দেখেন অস্ত্রের তল্লাশি কিন্তু যেন তেন ব্যক্তি করতে পারবে না, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত সুনির্ধারিত কর্মকর্তার অধীনে বা তার উপস্থিতিতে তল্লাশিটা পরিচালিত হতে হবে বা তল্লাশি কার্যক্রম পরিচালিত হতে হবে। এবার আসেন 30-এর ক পর্ব। 30 ধারার কতগুলো লেজ দেখেন, 30-এর ক আছে, 30-এর খ আছে। আজকে ক্লাস শেষ করে উঠবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরে বসে থাকেন, সময় কম। তাহলে আসেন 30-এর কয়ে বলেছে অস্ত্র গোলা বারুদ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। এই যে একটা অস্ত্র আপনি জব্দ করলেন, এটা নিয়ে আদালতে মামলা চলমান, বিচারাধীন, তখন আদালত দেখলো এই অস্ত্রটা অস্ত্র কিনা, এই মতামত নেওয়া প্রয়োজন। আদালত চাইলে চাইতে পারে, এছাড়া অস্ত্র সম্পর্কে বিশেষজ্ঞের মতামত গ্রহণ নিষ্প্রয়োজন। বুঝতে পেরেছি? একটা চায়না রাইফেল কিনা, এটা তো আদালত এমনি দেখলেই বুঝতে পারে না? তো এই সম্পর্কে আর বিশেষজ্ঞের মতামত নেওয়ার প্রয়োজন আছে? এটাই বলেছে অস্ত্র গোলা বারুদ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন, মানে প্রয়োজন নাই। এটা যদি বিচারকারী আদালত না চায় তাহলে দরকার নাই। 30-এর খ যাব। 30-এর খ একটু খেয়াল করেন, তদন্তের সময়সীমা। নারী শিশু নির্যাতন দমন আইনের কত ধারায় আমরা তদন্তের সময়সীমা পড়ে এসেছিলাম? 18 ধারায় তদন্তের সময়সীমা। প্রশ্ন জিজ্ঞাসা করা মাত্রই বারুদের মতো বলে দিতে হবে, এত সময় লাগে কেন? আচ্ছা, তাহলে অস্ত্র আইনের তদন্তের সময়সীমা কত ধারায়? 30-এর খ। একটু পড়তে কষ্ট হবে, কিন্তু ছোট্ট করে লিখে নিয়ে আমরা এটা পড়ে ফেলবো। দেখেন 6টা উপধারা আছে। কয়টা উপধারা? 6টা উপধারা। 30-এর খটা কিন্তু একটা মূল ধারা। কি? 30-এর খটা কিন্তু একটা মূল ধারা। 30-এর খ দেখে ভাববেন না এটা উপধারা। আসলে এই ধারাগুলো যখন সংযোজন হয় তখন এভাবে
যেহেতু এখানে যুক্ত হয়েছে এই জন্য 31 না দিয়ে 30-এর খ দিয়েছে তারা। 31 ধারা অলরেডি আছে, 31 তো দেওয়ার সুযোগ নাই, তাই না? আসেন দেখি তদন্তের সময়সীমা 30-এর খ এর 1-এর ক। 30-এর খ এর 1-এর ক। 1-এ আপনারা 2টা উপদফা পাবেন, 4-এ পাবেন 2টা উপদফা, বাদ বাকিগুলো শুধু ধারা, একটা ধারায় একটা কথা। তাহলে 1-এ আছে ক খ, 4-এ আছে ক খ, বাদ বাকিগুলো 2 3 5 6 এরকম আছে। তাহলে আসেন 30-এর খ এর 1-এর ক। অপরাধী ব্যক্তি হাতে নাতে ধৃত হলে কত কার্য দিবস? 15 কার্য দিবসে তদন্ত সমাপ্ত করবেন তদন্তকারী কর্মকর্তা। কি হয়েছে? অস্ত্রশস্ত্র সহ হাতে নাতে ধৃত হয়েছে, তদন্তের সময় কত? 15 কার্য দিবস। হাতে নাতে ধৃত না হলে 60 কার্য দিবস। 30-এর খ এর 1-এর খ, হাতে নাতে ধৃত না হলে 60 কার্য দিবস। 30-এর খ এর 2, এই 1 উপধারায় উল্লিখিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতে পারেনি তাহলে তিনি কত কার্য দিবস সময় পাবেন? 7 কার্য দিবস সময় পাবেন। আর অতিরিক্ত কত পাবেন? 7 কার্য দিবস সময় পাবেন। 30-এর খ এর 2, এর মধ্যেও তদন্ত সমাপ্ত করতে পারলেন না, এবার কি করতে হবে? ওই যে কারণ ব্যাখ্যা করে লিখিত রিপোর্ট দিতে হবে। 30-এর 3। এইবার আসেন নতুন তদন্ত। এখন এনার তদন্ত আর আদালতের পছন্দ হচ্ছে না, নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হলেন 30-এর 4। 30-এর খ এর 4। এবার আসেন 30-এর, ইনি আবার নতুন তদন্তকারী কর্মকর্তা কতদিন সময় পাবেন? 30-এর খ এর 4-এর ক। 30-এর খ এর 4-এর ক, হাতে নাতে ধৃত হলে 7 কার্য দিবস। 30-এর খ এর 4-এর খ, হাতে নাতে ধৃত না হলে 30 কার্য দিবস সময় পাবেন। এটা একটা সোজা টেকনিক আছে। প্রথমের তদন্তকারী কর্মকর্তা যে সময় পান, দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা অর্ধেক সময় পান। তাহলে ওখানে কি ছিল? 15-60। তাহলে এখানে 15-এর অর্ধেক তো আর 7.5 হতে পারে না, তাই না? এই জন্য এখানে দিয়েছে 37। বুঝেছি? এগুলো পড়ার টেকনিক। তাহলে প্রথম তদন্তকারী কর্মকর্তা কি পেয়েছিলেন? 15-60। আর তাহলে দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা অর্ধেক পাবে, 37। 7 এবং 30-এর মধ্যে পারলেন না, তখন তিনি 24 ঘন্টায় একটা রিপোর্ট দিবেন। 6-এ কি হবে? তার অদক্ষতা অসদাচরণ বলে বিবেচিত হবে, তার বিরুদ্ধে আইনসঙ্গত ব্যবস্থা নেওয়া যাবে। 6 ধারা পড়ার দরকার আছে, 30-এর খ এর 6, এটা তো আমরা জানি। আসেন আর একটু খেয়াল করি, যে কোনো একজনের কাছে পড়া শুনবো, পালাবেন না ক্লাস থেকে। 30-এর খ এর 1-এর ক, হাতে নাতে ধৃত হলে 30 কার্য দিবস। হাতে নাতে ধৃত না হলে, দুঃখিত, হাতে নাতে ধৃত হলে 15 কার্য দিবস। হাতে নাতে ধৃত না হলে, আচ্ছা এগুলো আমরা পরে যাই রিপন ভাইয়া। হাতে নাতে ধৃত না হলে 60 কার্য দিবস। তাহলে 30-এর খ এর 1 গেল। 2-এ বলেছে এর মধ্যে সম্পন্ন না হলে আরও 7 কার্য দিবস সময় পাবে। 3-এ বলেছে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিবে। 4-এ নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হবে। 4-এর কয়ে নতুন যে ব্যক্তি আসলেন তিনি কত কার্য দিবস? 7 কার্য দিবস সময় পাবে হাতে নাতে ধৃত হলে, না হলে পাবে 60-এর অর্ধেক 30 কার্য দিবস। এর পরেও তদন্ত সম্পন্ন হলো না, 5-এ 24 ঘন্টায় রিপোর্ট দিবে। 6-এ তাদের বিরুদ্ধে ব্যবস্থা। 31 ধারায় যাব। অস্ত্র আইনের বিধান অন্য আইনের প্রয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। অস্ত্র আইন কত ভালো আইন দেখেন। তাহলে অন্য কোনো আইনে যদি একই অপরাধের দরুন বৃহত্তর শাস্তির কোনো বিধান থেকে থাকে তাহলে অস্ত্র আইন সেই আইনের প্রয়োগে বাধা হয়ে দাঁড়াবে না। তবে একই অপরাধের দরুন কোনো ব্যক্তিকে একাধিকবার দণ্ডিত করা যাবে না। রেস জুডিকাটা পড়ছিলাম আমরা, এগুলো ল্যাটিন শব্দ। কত ধারায় পড়েছিলেন? সাক্ষ্য আইনের, মনে নাই? ফৌজদারি কার্যবিধি বলবো না, পড়া আপনারা একটাও মনে রাখতে পারেন না। বলেই দেই, সাক্ষ্য আইনে 40 ধারা পড়েছিলাম, ফৌজদারি কার্যবিধিটা কুইজ থাকলো, বলেন। আচ্ছা 32-এ বলেছে আগ্নেয়াস্ত্রের সুমারি গ্রহণ। সুমারি মানে কি? মানুষের সুমারি করা হয় না, আদম সুমারি, এরকম করে অস্ত্রেরও সুমারি গ্রহণ করা হয়। কোন থানা এলাকায় কতগুলো অস্ত্র, লাইসেন্স প্রাপ্ত কতগুলো, বিনা লাইসেন্সে চুরি চামারি করে কতগুলো, এগুলো দরকার আছে কিনা জরিপের, এই সুমারিটাই হলো 32 ধারা। সরকার যে কোনো সময় যে কোনো কর্মকর্তাকে অস্ত্র গণনার জন্য নির্দেশ প্রদান করতে পারেন, সুমারি করার জন্য নির্দেশ প্রদান করতে পারেন। যখনই গেজেট প্রজ্ঞাপন দিয়ে এরকম সুমারির নির্দেশ হবে তখন সকল যাদের যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে তারা এগুলো অবশ্যই কি করবেন? এগুলো প্রদর্শন করতে হবে, দাখিল করতে হবে, দেখাতে হবে, প্রয়োজনে এগুলো সংশ্লিষ্ট ব্যক্তির নিকটে হাজির করতে হবে। আচ্ছা, এই কাজে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার দণ্ডের ব্যবস্থা রয়েছে, 1 মাস 200 টাকা পর্যন্ত দণ্ড।
শুমারি গ্রহণকালে সংশ্লিষ্ট কর্মকর্তার আদেশ যদি কোনো ব্যক্তি না মানেন, লঙ্ঘন করেন, তাহলে তিনিও দণ্ডিত হবেন, 1 মাস 200 টাকা পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। আচ্ছা, দণ্ড বাদই দেন তাহলে দণ্ডের ব্যবস্থা আছে, এইটুকু জানলেই হবে। এবার আসেন নোটিশ এবং তামাদির কাল। তাহলে নোটিশ এবং তামাদির কাল বলতে বুঝিয়েছে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি অস্ত্র আইনের অধীনে মামলা দায়ের করেন, কিসের দরুন? এই আইনের কৃতকর্মের দরুন। তাহলে কে তারা? সরকারি কর্মকর্তা কর্মচারীকে বুঝিয়েছে, তাই না? তাদের বিরুদ্ধে যদি আপনি দেওয়ানি মামলা ব্যতীত অন্য কোনো মামলা দায়ের করেন, সেই ক্ষেত্রে অবশ্যই 1 মাস পূর্বে তাকে নোটিশ দিতে হবে, ঘটনা ঘটার 3 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। এই সেম কথা পুলিশ আইনের 42 ধারায় পাবেন। তাহলে পুলিশ আইনের 42 ধারাতেও একই কথা বলা আছে, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে 1 মাস পূর্বে নোটিশ দিতে হবে, ঘটনা ঘটার অপরাধ সংগঠন হওয়ার কতদিনের মধ্যে? অপরাধ সংগঠিত হওয়ার 3 মাস অতিক্রান্ত হলে, আর মানে 3 মাসের মধ্যেই আর কি মামলা দায়ের করতে হবে। বুঝতে পেরেছি, এটাকেই বলে নোটিশ এবং তামাদির কাল। আচ্ছা, আসেন একটু আমরা শুরু থেকে খেয়াল করি কি কি পড়লাম আজকে। নতুন ক্লাসটা আমরা শুধু পড়বো, আগের ক্লাস যেহেতু সোজা আছে আমরা পারি, ধরে নিলাম আমরা পারি। 17তে পড়লাম আমরা লাইসেন্সে বিধিবিধানগুলো থাকবে এবং সেগুলো মেনে লাইসেন্স দেওয়া হবে, অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। 17 কয়ে পড়লাম অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপরে নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞা ভঙ্গের দণ্ড 17 কয়ের 2। 3 জন ব্যক্তির কথা পড়েছি, যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অস্ত্রমুক্ত করতে পারবে, লাইসেন্স বাতিল, সাময়িক বাতিল করতে পারবে, 17 কয়ের 2। 18তে পড়লাম এবং নির্বাচনকালীন পারবে। হ্যাঁ, 18তে পড়লাম কি? অস্ত্রশস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত। কয়টি ক্ষেত্র? 3 রকম ক্ষেত্র। কি? জননিরাপত্তার স্বার্থে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? একইভাবে লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করতে পারবে। দণ্ডদানকারী আদালত পারবে, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে পারবে। 18। 19 ধারা অস্ত্র আইনের 5, 6, 10, 13 থেকে 17 ধারার বিধানগুলো যে কোনো অস্ত্রশস্ত্রের মাধ্যমে যদি কেউ লঙ্ঘন করে তাদের দণ্ডের ব্যবস্থা, সংশ্লিষ্ট ব্যক্তি যাবজ্জীবন 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। 19 ক আগ্নেয়াস্ত্র, রাইফেল, রিভলভার, শটগান এগুলোর মাধ্যমে যদি কোনো ব্যক্তি 5, 6, 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করেন তাদের দণ্ড যাবজ্জীবন, যাবজ্জীবন 10 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। 20-এ আছে 14 বছর। আচ্ছা, এরপরে বলেছে যদি তল্লাশিকালে বা তল্লাশির সময় গোপনে 5, 6, 10, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করে অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখেন, সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডিত হবেন যাবজ্জীবন, শুধু 7 বছর, তাই না? যাবজ্জীবনে শুধু 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। এটাই যদি আগ্নেয়াস্ত্রের মাধ্যমে করেন তখন যাবজ্জীবন বা 14 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। এরপরে 20 ধারা 20-এর ক পড়লাম বর্ধিত দণ্ডের ব্যবস্থা। যদি কোনো ব্যক্তি হত্যার উদ্দেশ্যে 13, 14, 15 ধারা লঙ্ঘন করেন 3টা দণ্ড, একটা হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আরেকটা কি? অথবা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। সবচেয়ে বেশি দণ্ডের ব্যবস্থা 20-এর ক বর্ধিত দণ্ড, 20-এর ক বা শাস্তির পরিমাণ বৃদ্ধি। এরপরে পড়লাম 21-এ বিধি লঙ্ঘনের দণ্ড, 22-এ জ্ঞাতসারে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকটে অস্ত্রশস্ত্র ক্রয় বিক্রয়ের দণ্ড, 23-এ দুঃখিত উল্টোপাল্টা বলে ফেললাম, 21-এ পড়লাম আমরা লাইসেন্সের শর্ত লঙ্ঘনের দণ্ড, 22-এ জ্ঞাতসারে কোনো ব্যক্তির নিকটে অস্ত্রশস্ত্র ক্রয় বিক্রয়ের দণ্ড, 23-এ বিধি লঙ্ঘনের দণ্ড, 24-এ বাজেয়াপ্ত করতে পারবে ম্যাজিস্ট্রেট। আর কি করতে পারবে? দণ্ডদানকারী আদালত বা ম্যাজিস্ট্রেট অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করতে পারবে। 24 ধারা 25-এ পড়লাম ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি, ম্যাজিস্ট্রেট তল্লাশি করতে পারবেন, পাশাপাশি ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা তিনিও তার উপস্থিতিতে তল্লাশি পরিচালিত হবে। অস্ত্রশস্ত্র আটক করতে পারবেন, যতদিন প্রয়োজন আটক করে রেখে দিতে পারবেন। 26-এ বলেছে সরকারের ক্ষমতা, জননিরাপত্তার স্বার্থে যে কোনো সময় সরকার কি করতে পারবেন? এগুলো দখল করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন, আটক করে রেখে দিতে পারবেন। 27-এ অব্যাহতি দিতে পারবেন, পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন, বিজ্ঞপ্তি আগেরটা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রদান করতে পারবেন। 27। 28-এ পড়লাম অপরাধ সম্পর্কে তথ্য প্রদান, 29 বাতিল। 30-এ পড়লাম 19-এর চ ধারার তল্লাশি অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত কর্মকর্তার উপস্থিতিতে হবে। 30-এর ক পড়লাম, তাই না? 30-এর কয়ে
অস্ত্রশস্ত্র সম্পর্কে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। 30-এর খ পড়লাম তদন্তের সময়সীমা। 30-এর খ এর 1-এর ক, হাতে নাতে অপরাধ সংগঠনের সময় অস্ত্রশস্ত্র সহ হাতে নাতে ধৃত হলে 15 কার্য দিবসে তদন্ত সম্পন্ন হবে, ধৃত না হলে 60 কার্য দিবস। এর মধ্যে না পারলে 30-এর খ এর 2-এ বলেছে আরও 7 কার্য দিবস সময় পাবেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যেও তদন্ত সম্পন্ন না হলে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট করবেন। 30-এর খ এর 3, 30-এর খ এর 4 নতুন তদন্তকারী কর্মকর্তা এলেন। 30-এর খ এর 4-এর ক 7 কার্য দিবস। 30-এর খ এর 4-এর খ কত কার্য দিবস? 7, আর এদিকে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন। এর মধ্যেও না হলে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিবেন। আর 6 বলেছে এই রিপোর্ট পর্যালোচনা করার পর যদি মনে হয় অদক্ষতা অসদাচরণ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। 30-এর খ চলে গেল। 31-এ বলেছে অস্ত্র আইন অন্য আইনে বাধা হয়ে দাঁড়াবে না। যদি অন্য আইনে একই অপরাধের দরুন অধিকতর শাস্তির বিধান থাকে, বৃহত্তর শাস্তির বিধান অনুযায়ী দণ্ডিত করা যাবে, কিন্তু একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে 2 বার দণ্ড প্রদান করা যাবে না। 32 পড়লাম আগ্নেয়াস্ত্রের শুমারি। যে কোনো সময় সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে শুমারি দিতে পারবে, আর এই আগ্নেয়াস্ত্রের শুমারি লঙ্ঘন করলেও দণ্ডের ব্যবস্থা রয়েছে। 33 নোটিশ এবং তামাদির কাল। 1 মাস পূর্বেই কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীনে যারা ব্যবস্থা গ্রহণ করলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে অবশ্যই আগে জানিয়ে দিতে হবে, 1 মাস পূর্বে নোটিশ দিতে হবে। ঘটনা ঘটার 3 মাসের মধ্যে কি করতে হবে লিখেছে, ঘটনা ঘটার পর 3 মাস অতিক্রান্ত হইলে মামলা দায়ের করতে হবে। অতিক্রান্ত হইলে, কিন্তু পুলিশ আইনে পাবেন 3 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। আচ্ছা যাক, যেহেতু এখানে অতিক্রান্ত হইলে লিখেছে আমরা এভাবেই পড়বো। মোকদ্দমার কারণ ঘটার 3 মাস পরে মামলা দায়ের করতে পারবে। এই ছিল অস্ত্র আইন। আশা করি ক্লাস বুঝতে পেরেছেন সবাই। যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই রেকর্ডিংটা আরেকবার শুনে নেবেন। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও বুঝতে না পারলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।